কেবলমাত্র বাংলায় কথা বলা হচ্ছে, বাঙালি। এই কারণে ভারতের বিভিন্ন রাজ্য থেকে মানুষদের বিতরণ করা হচ্ছে। আজকের প্রায় সবকটা লিডিং বাংলা কাগজে এই খবরটা আছে বিস্তারিতভাবে। কোথাও তাদেরকে বাংলাদেশের নাগরিক এরকম অপবাদ দিয়ে বিমানে তুলে দেওয়া হচ্ছে, কোথাও তাদের হাত পা বেঁধে রাখা হচ্ছে, নানান ধরনের অত্যাচার করা হচ্ছে। মুর্শিদাবাদের কিছু মানুষদের এরকম করা হয়েছে। এই ধরনের খবরগুলি আসছে। আমরা দেখেছি সিপিআইএম দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের দলের বরিষ্ঠ নেতারা, কর্মী, সমর্থক সকলেরা কলকাতা মহানগরীর বুকে মিছিল করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন সমাজ মাধ্যমের স্তরে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন। তাদের পত্রপত্রিকা ইত্যাদিতে সম্পর্কে সমস্ত কিছু বক্তব্য তাদের পক্ষ থেকে প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেও একটি মিছিল কলকাতা শহরে হয়েছে। সেখানেও এই ধরনের প্রসঙ্গগুলি এসেছে এবং মমতা দেবীর পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। তার দলীয় সতীর্থরাও প্রতিবাদ জানিয়েছেন। এই ঘটনাটিকে বিজেপি দলের পক্ষ থেকে তাদের রাজ্য শাখার নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্যসভার সদস্যও বটে, তিনি মমতার পক্ষ থেকে তৈরি করা এক ধরনের বাঙালি অস্মিতা বলে অভিহিত করেছেন। এই গোটা বিষয়টি একটা সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষিত বিশ্লেষণ করবার জন্য আমি আপনাদের সামনে দু একটি কথা বলবার চেষ্টা করছি। অনুগ্রহ করে আপনারা একটু বিবেচনা করবেন বিষয়টি। আমরা জানি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছিল, সেই সরকারের যে তিনটি ধাপ, প্রথমটা 13 মাস, তারপর মার্জনা করবেন, প্রথমটা 13 দিন, তারপরে 13 মাস, তারপরে একটা পুরো টার্ম। এই শেষ যে পুরো টার্মটা ছিল, সেই সময় তৃণমূল কংগ্রেস তার মধ্যে ছিলেন। তার আগেও প্রত্যেকটা সরকারই তৃণমূল কংগ্রেস ছিলেন। এই অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকার তারা আমাদের নাগরিকত্ব আইন সংশোধনের একটা উপক্রম করেছিলেন এবং সেই উপক্রমের মধ্যেই কিন্তু পরবর্তীকালে নরেন্দ্র মোদী ক্ষমতাসীন হয়ে যে এনআরসি ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আসেন, তার বীজ রোপিত ছিল। এবং এই পর্যায়টি যখন অটল বিহারী বাজপেয়ী সরকারের পক্ষ থেকে করা হয়, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শাসক শিবিরে রয়েছেন, ট্রেজারি বেঞ্চে বসছেন। শুধু তাই নয়, বাজপেয়ী ক্যাবিনেটের তিনি মন্ত্রী এবং সরকারের এই যে নাগরিকত্ব আইন পরিবর্তনের যে সমস্ত বিষয়গুলি, তাতে তিনি সংসদে সরকারের পক্ষে ভোট দিয়েছেন। নাগরিকত্ব আইন পরিবর্তনের যে প্রয়াস, যার আজকের ফলশ্রুতি হচ্ছে এনআরসি ইত্যাদিগুলি, তার যে সূচনা পর্ব, তাতে কিন্তু মমতা দেবী বা তাঁর দল এটি সমর্থক ছিলেন। এটি সংসদে লিপিবদ্ধ। এটি কোনো বিরোধী দলের নিছক কোনো অভিযোগ নয় বা আমার কোনো নিজস্ব মন গড়া বক্তব্য নয়। যে কেউ সংসদে তার কার্যবিবরণী দেখলেই এটা জানতে পারবেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক অবস্থানের জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে বিতাড়িত করে ক্ষমতা দখলের লক্ষ্যে অনেক দিন ধরেই অভিযোগ করে আসছিলেন। এবং 2004-এ প্রথম ইউপিএ সরকার, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার, যে সরকারকে বাইরে থেকে নিঃশর্ত সমর্থন বামপন্থীরা জানিয়েছিলেন, সেই সময় খোদ লোকসভার মধ্যে অভিযোগ করেন ভোটার কার্ডজনিত নানা ধরনের বিষয়। যে ভোটার কার্ডজনিত বিষয়ে একদা তিনি যুব কংগ্রেসের অধ্যক্ষ থাকাকালীন কলকাতার বুকে করে নানা ধরনের রাজনৈতিক নাশকতা এবং রাজনৈতিক চাপানুতরের সৃষ্টি করেছিলেন। বহু মানুষের দুঃখজনক মৃত্যু ঘটেছিল সেই ঘটনায়।
সেই প্রসঙ্গের একটা জের টেনেই ভোটার তালিকা ঘিরে তিনি সংসদে অভিযোগ তোলেন এবং বলেন যে বাংলাদেশ থেকে সে দেশের নাগরিকদের নিয়ে এসে পশ্চিমবঙ্গের তৎকালীন ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার বা তার মূল পরিচালক সিপিআইএম দল বাংলাদেশের সেই সমস্ত নাগরিকদের এখানকার অর্থাৎ ভারতীয় ভোটার তালিকার অন্তর্ভুক্ত করছেন এবং তাঁদের ভোটেই নাকি বামপন্থীরা সিপিআইএম বারবার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকছে। আপনাদের নিশ্চিত মনে আছে যে এই ঘটনা নিয়ে কোনো রকম নোটিশ ছাড়া মমতা দেবী লোকসভার মধ্যে আলোচনার দাবি করেন। অধ্যক্ষ তাকে বলেন, তখন সেই সময় সভা পরিচালনা করছিলেন তৎকালীন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন সুনির্দিষ্ট সংসদের যে সুনির্দিষ্ট নিয়মকানুন সেটা মেনে তাকে অভিযোগ জানাতে হবে, সেটা মেনে তাকে আলোচনার জন্য জানাতে হবে এবং সংসদের রীতিনীতি অনুযায়ী তিনি যদি আলোচনার জন্য নোটিশ দেন তাহলে তাকে সেটা বলতে দেওয়া হবে কি হবে না সেটা অধ্যক্ষ বিবেচনা করবেন। অর্থাৎ সংসদ পরিচালনা করবার ক্ষেত্রে যে ধরনের রীতিনীতিগুলি আছে তার কথাই সেই তৎকালীন অধ্যক্ষ বলেছিলেন। মমতা দেবীর সঙ্গে এই কথোপকথনের অব্যবহিত পরই সংসদে মধ্যাহ্নভোজের বিরতি ঘটে। তারপরে কি ঘটেছিল সেন্ট্রাল হলে, কি ঘটেছিল একটি পত্রিকার সাংবাদিক, দিল্লিস্থ তৎকালীন সাংবাদিক মমতা দেবীকে কি বলেছিলেন, যে সাংবাদিক পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন, সেসব প্রসঙ্গের মধ্যে আমি ঢুকছি না। সেগুলি যারা রাজনীতির অন্দরমহলের খবর রাখেন তারা জানেন। পরবর্তীতে আমরা দেখলাম যে সংসদের মধ্যাহ্নকালীন বিরতির পর যখন আবার সভা বসে, উপাধ্যক্ষ আটওয়ালজি সভা পরিচালনা করছিলেন এবং মমতা দেবী আবারও এই তাঁর দাবি পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতে বাংলাদেশের নাগরিকদের অন্তর্ভুক্তি করা হচ্ছে এই অভিযোগ ঘিরে তাঁর দাবি আলোচনার জন্য জানান। আটওয়ালজি যথারীতি সংসদীয় রীতি অনুযায়ী বলেন যে আগের থেকে নোটিশ দিয়ে যেভাবে আলোচনা করতে হয় সেভাবে করা। মমতা দেবী সেটা না করে ভোটার তালিকার একগুচ্ছ ভোটার তালিকা তাঁর যেটা নিয়ে তিনি বলতে যাচ্ছিলেন সেটি আটওয়ালজির দেখে ছুঁড়ে দিয়ে একটা সংসদীয় অশিষ্টাচারের চূড়ান্ত ব্যাপার ঘটিয়ে লোকসভা থেকে বেরিয়ে যান, ওয়াকআউট করেন। এ ঘটনা আপনারা জানেন। তো এই যে ব্যাপারটি, বাংলাদেশ থেকে মানুষ নিয়ে এসে বামফ্রন্ট ভোটার তালিকা ভরছে এবং তাদের দিয়ে ভোট দিয়ে তাদেরকে বামফ্রন্টের অনুকূলে ভোট দিয়ে তারা ক্ষমতায় থাকছে। অর্থাৎ বাঙালির একটা বড় অংশ যে বাংলাদেশের নাগরিক, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় এনডিএ শিবিরে অবস্থান করে খুব পরিষ্কারভাবে বাজপেয়ী নাগরিকত্ব সংশোধনী বিলে সমর্থন দিয়ে বা পরবর্তীকালে প্রথম ইউপিএর আমলে এই অবস্থানগুলো রেখেছেন। আজকে যেভাবে বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশের নাগরিক বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, বিজেপির পক্ষ থেকে, হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে, হিন্দু সাম্প্রদায়িক শক্তির পক্ষ থেকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, এর যে সিস্টেমটা তৈরি হয়েছে, এর যে রাজনৈতিক একটা ধারাভাষ্য তৈরি হয়েছে, এই রাজনৈতিক ধারাভাষ্যটা কিন্তু রাজনীতির বুকে প্রতিস্থাপিত করবার প্রথম এবং প্রধান অবদান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এই বিষয়টিকে বাজপেয়ী মন্ত্রিসভায় সদস্য থাকাকালীন বলেছেন, পরবর্তীকালে ইউপিএ সরকারের আমলে যে খোদ লোকসভার মধ্যে যে অশিষ্টাচারজনিত আচরণ করেছেন তার মধ্যে দিয়ে বলেছেন। তাঁর সেই মুখের কথাগুলি আজকে কিন্তু আরএসএস, বিজেপি এগুলি তাঁদেরই কর্মসূচি ছিল। তাঁদের তৎকালীন রাজনৈতিক অবস্থায় এই কথাগুলি তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলাচ্ছিলেন। আজকে সেই কথাগুলি তাঁরা নিজেরা সরাসরি বলছেন এবং সেই অনুযায়ী মমতা সেদিনের দাবি ছিল বাংলাদেশের যে সমস্ত নাগরিক তাঁর দাবি অনুযায়ী, তাঁর মন গড়া মন্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বা ভারতীয় ভোটার তালিকায় ঢুকেছে তাদেরকে বিযুক্ত করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আরএসএস, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে ভারতে বাংলা ভাষায় যারা কথা বলছেন, ওরা আরও সুনির্দিষ্টভাবে বিষয়টাকে বলছেন। সেটা মমতার বক্তব্যের মধ্যেও ছিল। মমতা তখন সরাসরি মুসলমান শব্দটা উচ্চারণ করেননি, আজকে আরএসএস, বিজেপি সেটাই বলছেন। বাংলা ভাষায় কথা বললে
তারা বলছেন তারা বাংলাদেশের নাগরিক ইকুয়াল টু মুসলমান। এই সমীকরণের ভিত্তিতে তারা গোটা ভারত জুড়ে একটা নতুন করে বিভাজন এবং দাঙ্গার পরিস্থিতি তৈরি করছেন। আজকে মমতা বা তাঁর দল তৃণমূল কংগ্রেস এই যে বাঙালি বা বাংলাভাষী নির্যাতন পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় ঘটছে বা পশ্চিমবঙ্গের কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে যে মিছিল, তার বিরুদ্ধে যে বক্তব্য ইত্যাদি দিচ্ছেন, সেটা তো সব বিরোধিতায় ভরা, সেলফ কন্ট্রাডিকশন। মমতা একটা সময় নিজে যা করেছেন, নিজে যেভাবে বিষবৃক্ষটিকে রোপণ করেছিলেন ভোটার তালিকা ইত্যাদি ঘিরে, বাংলা ভাষী মানুষদেরকে ঘিরে, বাংলাদেশ থেকে তথাকথিত অনুপ্রবেশের দাবিকে ঘিরে একেবারে বিজেপির সুরে, আরএসএসের সুরে সুর মিলিয়ে যে কথা বলেছিলেন, আজ ঠিক সেটাই আরএসএস বিজেপি বলছে। এবং যেখানে যেখানে তারা ক্ষমতা দখল করে আছে, যে রাজ্যে তারা ক্ষমতা দখল করে আছে, পুলিশ প্রশাসন তাদের হাতে, সেই অনুযায়ী তারা তার ইমপ্লিমেন্টেশন করছে, তারা তার প্রয়োগ ঘটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিক এই অপবাদ দিয়ে বাঙালি মানুষদের, বিশেষ করে বাঙালি মুসলমানদের ওপরে তারা ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে। এই যে সেলফ কন্ট্রাডিকশন, এর আর এক ধরনের প্রয়োগ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বুকে করেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালের লোকসভা নির্বাচনের পর মমতার দলের মধ্যে যারা নিত্যযাত্রী, কখনো বিজেপিতে অবস্থান করেন, আবার কখনো তৃণমূলে ফিরে আসেন, আবার কখনো তারা চলে যান বিজেপিতে, অর্থাৎ যে সেতু বন্ধনের কাজটি মমতা এবং আরএসএস বিজেপির মধ্যে এই লোকগুলি করতেন, সেরকম একজন হচ্ছেন ব্যারাকপুর লোকসভার 2019 সালের বিজয়ী বিজেপির সাংসদ, বিজেপির পক্ষ থেকে টিকিটে জেতা সাংসদ অর্জুন সিং, যিনি দীর্ঘদিন মমতার দলের বিধায়ক ছিলেন, ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আবার পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2024-এর লোকসভার টিকিট না পেয়ে, ব্যারাকপুর কেন্দ্র থেকে লোকসভার টিকিট না পেয়ে আবার তিনি এখন বিজেপিতে ফিরে গেছেন। এই ব্যক্তিটি 2019-এ জেতবার পর ব্যারাকপুর অঞ্চলে যে ধরনের সামাজিক নির্যাতন ঘটেছিল, যে ধরনের সাম্প্রদায়িক বিভাজন ঘটেছিল, তার প্রেক্ষিতে ভাটপাড়াতে দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে তার কনভয় যখন যাচ্ছিল, খোদ মমতা এখানে ভাষাভিত্তিক সাম্প্রদায়িকতা, হিন্দিভাষী মানুষদের যারা রুটি রুজির তাগিদে এখানে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার খায় আমার পড়ছে, যেন তিনি তার পৈতৃক সম্পত্তি খাওয়াচ্ছে থেকে ওদের খেতে দিচ্ছেন, যে মানুষরা নিজেদের শারীরিক কায়িক পরিশ্রম করে, বৌদ্ধিক পরিশ্রম করে তাদের পেটের অন্ন জোগাড় করছেন, তাদের উদ্দেশ্যে আমার খাবে আমার পড়বে, আমি খাওয়াচ্ছি ইত্যাদি ইত্যাদি অত্যন্ত অশিষ্টাচারজনিত, অভদ্র, অসংসদীয়, অরাজনৈতিক অভিযোগ করেছিলেন। এগুলি তো তাঁরই আরেক ধরনের ফলশ্রুতি। আজ যদি আমার রাজ্যে কোনো প্রশাসনিক কর্তা ব্যক্তি বা কোনো রাজনৈতিক কর্তা ব্যক্তি একটি কোনো ধর্ম বা একটি কোনো ভাষাভিত্তিক মানুষকে আক্রমণ করেন কোনো রকম দলীয় রাজনীতির স্বার্থে, তাহলে তো আরেকটি রাজ্যে যেখানে বাঙালি বা বাংলাভাষী মানুষ সংখ্যাগরিষ্ঠ নয়, সেখানে তো তারা সেই রাজ্যের ভাষাভিত্তিক যারা সংখ্যাগরিষ্ঠ তাদের দ্বারা আক্রান্ত হতেই পারেন। এই আশঙ্কা তো আমরা তখনই করেছিলাম। আমরা সাধারণ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কাজ করি, ইতিহাস নিয়ে কাজ করি, প্রগতিশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চেতনায় বাস করি, সরাসরি কোনো দলীয় রাজনীতি করি না। এইরকম লোকেরা আমরা পরিষ্কার তখনই এই আশঙ্কা প্রকাশ করেছিলাম। এরকম ঘটনা ভারতের অন্যান্য অঙ্গরাজ্যগুলিতে, ধরুন বিহারে এখানকার যে সমস্ত বাঙালিরা জামশেদপুর, রাঁচি, চাইবাসা বা ইত্যাদি, রাউরকেল্লা ইত্যাদি ইত্যাদি অঞ্চলগুলো, বিহার, এখন ঝাড়খণ্ড হয়ে গেছে সেটা, মানে অতীতের অবিভক্ত বিহার, এই সব জায়গায় তারা কর্মরত রয়েছেন। বা দক্ষিণ ভারতে যে এখন হাজার হাজার আমাদের এখানকার প্রযুক্তিগত ক্ষেত্রে এখানকার ছেলেমেয়েরা গিয়ে সেখানে কাজ করছে, কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করছে, নানা ধরনের বিষয় নিয়ে কাজ করছে, এই সমস্ত মানুষরা তারা তো সেখানকার যে স্থানীয় ভাষাভাষী মানুষদের দ্বারা আক্রান্ত হতে পারেন। এই আশঙ্কা আমরা তখনই প্রকাশ করেছিলাম। সেই আশঙ্কা কিন্তু এখন সত্যি হয়ে দাঁড়িয়েছে, সেই আশঙ্কা কিন্তু এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। আজকে যে ঘটনাগুলি ঘটছে
সেই ঘটনা কিন্তু সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দল নিজেদের সংকীর্ণ দলীয় রাজনৈতিক স্বার্থে যে কাজগুলি একেবারে বাজপেয়ী সরকারের সঙ্গে একযোগে সংসদের ভেতরে বা পরবর্তীকালে এনডিএ শিবিরে থেকে করেছেন, বা লোক দেখানোভাবে এনডিএ থেকে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গে রাষ্ট্র ক্ষমতা দখল করবার পরে করেছেন, আজকে তাঁরই ফলশ্রুতি কিন্তু এগুলি ঘটছে। আজকে বাংলা ভাষায় কথা বলা মানে তাকে বাংলাদেশের নাগরিক অর্থাৎ তাকে মুসলমান বলে দাগিয়ে দিয়ে তার প্রতি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় অত্যাচারের যে হিন্দুত্ববাদী আক্রমণ, এটা তো হিন্দুত্ববাদীদের নতুন কোনো পরিকল্পনা নয়। এই পরিকল্পনাকে টেবলড হতে, এই পরিকল্পনাকে সুচারুভাবে সম্পাদনা করবার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দুত্ববাদী শিবিরকে এতদিন জল বাতাস দিয়ে এসেছেন। আজকে তো তারই ফলশ্রুতি এগুলো ঘটছে। এবং আমরা দেখেছি, আমাদের এই আশঙ্কা ছিল যে ভাষাভিত্তিক সাম্প্রদায়িকতাকে যে জায়গায় এই অতি সাম্প্রতিককালে পূর্ব মেদিনীপুরের দীঘায় জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে উৎকলবাসীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দল বা তাঁর সরকার শুরু করেছেন, বাঙালি বনাম ওড়িশা মানুষ, ওড়িয়াভাষী, সেখানে এই ধরনের আশঙ্কা তো আমাদের ছিলই। সেই আশঙ্কারই আজকে ফলশ্রুতি আমরা ঘটতে দেখেছি, সেই আশঙ্কাকেই আজকে বাস্তবায়িত হতে আমরা দেখছি। আজকে ধর্মান্ধ সাম্প্রদায়িকতার সঙ্গে ভাষাভিত্তিক সাম্প্রদায়িকতাকে যুক্ত করে বাংলাদেশের মানুষ এপারে চলে এসে তারা নানা ধরনের সমস্যা তৈরি করছে। এই অভিযোগ জানানোর মধ্যে দিয়ে যেভাবে হিন্দু মুসলমান একটা দ্বন্দ্ব, বাঙালি অবাঙালি একটা দ্বন্দ্ব, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, এবং ভারতে বসবাসকারী মুসলমান, ভারতে বসবাসকারী হিন্দি উর্দুভাষী মুসলমান, তাদের সঙ্গে বাংলা ভাষী মুসলমানদের একটা দ্বন্দ্ব, অর্থাৎ গোটাটাকে যেটা আমরা বলতে পারি এক ধরনের গৃহযুদ্ধের প্রচেষ্টা, সেদিকেই তো আমরা এগোচ্ছি। সেদিকে এগোনোর জন্যই তো এক ধরনের পরিকল্পনা সুপরিকল্পিতভাবে একের পর এক পশ্চিমবঙ্গে গত 12-13 বছর ধরে আমরা দেখেছি, যার একটা বিশেষ রকমের নগ্ন প্রকাশ আমরা দেখতে পেয়েছি। এই দীঘার জগন্নাথ মন্দির তৈরি করেছেন সরকারের টাকা দিয়ে, আইন বাঁচাতে সেটাকে সাংস্কৃতিক কেন্দ্র নাম দেওয়া হয়েছে, সেগুলি তাদের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার একটি অঙ্গ। কিন্তু এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে ধর্মান্ধ সাম্প্রদায়িকতাকে, আরএসএস বিজেপির যে ধর্মান্ধ সাম্প্রদায়িকতা, তাকে জল বাতাস দেওয়ার মধ্যে দিয়ে যেটা চেষ্টা করা হয়েছে, ভাষাভিত্তিক সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা, তাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে। এই জায়গা অনেক দিন ধরেই অবশ্য তৃণমূল কংগ্রেস করছে। তারা তাদের অনেকটা আরএসএসের যে শাখা সংগঠন, বিভিন্ন ধরনের বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বনবাসী কল্যাণ আশ্রম, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ভারতীয় মজদুর সংঘ ইত্যাদি যেরকম তাদের শাখা সংগঠন আছে, শ্রীরামকুঞ্জ হরিদ্বার, যারা নারী পুরুষ নির্বিশেষে সমস্ত তথাকথিত নিম্নবর্গীয়দের পইতে পড়ে তাদের একটা লোক দেখানি সোশ্যাল আপলিফমেন্টের চেষ্টা করে মুসলমানদের ওপরে অত্যাচার করবার জন্য প্রশিক্ষণ দেয়, যাদের দিয়ে তারা মূলত গুজরাট গণহত্যাটা সংগঠিত করেছে। এই রকম সংগঠনের মতনই তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠন হচ্ছে বাংলা পক্ষ। কেউ কাউকে প্রকাশ্যে স্বীকার করে না, যেমন আরএসএস কখনো স্বীকার করে না এই ধরনের সংগঠনগুলি তাদের শাখা সংগঠন, তৃণমূল কংগ্রেসও কখনো স্বীকার করে না এই ধরনের সংগঠনগুলি তাদের শাখা সংগঠন। এই ধরনের সংগঠনের মধ্যে দিয়ে ভাষাভিত্তিক সাম্প্রদায়িকতা, বাঙালি শভিনিজম, বাংলা ভাষার প্রতি, বাঙালির প্রতি দরদ তাদের আদৌ নেই। বাঙালিকে বাঙালির বিরুদ্ধে লড়িয়ে দেওয়া, বাঙালি হিন্দু বনাম বাঙালি মুসলমান তাদেরকে লড়িয়ে দেওয়া, বাঙালি মুসলমান বনাম অবাঙালি মুসলমান লড়িয়ে দেওয়া, বাঙালি হিন্দু বনাম অবাঙালি হিন্দু লড়িয়ে দেওয়া, পশ্চিমবঙ্গের মানুষ বনাম ওড়িশার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বনাম ঝাড়খণ্ড বিহারের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বনাম গুজরাটের মানুষ, তাদেরকে লড়িয়ে দেওয়ার এই যে চেষ্টা বাংলা পক্ষ থেকে করা হচ্ছে বাঙালিত্বের নাম করে, এই গোটা ব্যাপারটাই আমাদের একটা ভয়ঙ্কর রকমের গৃহযুদ্ধের সামনে এনে দাঁড় করাচ্ছে। তাই আপনাদের কাছে আমার গভীর আবেদন, বিশেষ আবেদন, এভাবে
আমাদেরকে একেবারে সর্বনাশের শেষ ধাপে নিয়ে আসার যে পারস্পরিক প্রচেষ্টা ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি এবং প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক শক্তির পক্ষ থেকে হচ্ছে, তাকে আমাদের রুখতেই হবে। তাকে রোকবার জন্য সমস্ত ধরনের গণতান্ত্রিক শক্তি, সমস্ত ধরনের প্রগতিশীল শক্তি পারস্পরিক দলীয় নানা ধরনের বিরোধ সংঘাতকে ভুলে মার্জনা করবেন। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই অবস্থা থেকে আমাদের উত্তরিতই হতে হবে, এই অবস্থাকে আমাদের রুখে দাঁড়াতেই হবে। সবাই ভালো থাকুন।